সুন্দর অনেক এই দিকের থেকে। ওইদিকে হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। হুম, ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট ছাড়াই আমরা পিসির ডিসপ্লেতে আসি। এখন দাদা, হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাদের স্টিফনেস মডিফায়ার দিতে হবে, ঠিক আছে? আমাদের স্টিফনেস মডিফায়ারের যে শিটটা আমি সেটা পাঠাই দিব না হোয়াটসঅ্যাপে। আমি এখন যেটা বলতেছি সেটা একটু মাথায় রাখলে হবে। আমাদের যখন আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে, এটা বোঝার কিছুই নেই, এটা আমাদের কোড বলে দিছে, ঠিক আছে? আর এটা নিয়ে পরে একদিন আমি কথা বলবো, নি সমস্যা নেই। আমাদের যখন আমরা অ্যানালাইসিস করব আর ডিজাইন করব, তখন আমাদের দুইভাবে মডিফায়ার ব্যবহার করতে হবে। স্টিফনেসের মডিফায়ার দুইভাবে করতে হবে, স্টিফনেস মডিফায়ার, ঠিক আছে? একটা হচ্ছে কলামের জন্য, আমাদের মেইন যে স্ট্রাকচারটা সলভ করতে হয় তার মেইন কনসেপ্ট হচ্ছে স্ট্রং কলাম উইক বিম, ঠিক আছে? SCWB, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। সাত সাত কিন্তু কোনো হিসাবে আসে না, ঠিক আছে? স্ট্রং কলাম উইক বিম, এই কনসেপ্টে আমাদের কাজ করতে হবে। কলাম ছাদ তো স্ট্রং হবে। কিন্তু লোড নেয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছাদ লোড, যেটা ছাদের উপরে যে লোডটা আসতেছে ও ট্রান্সফার করে দিচ্ছে বিম রে, বিম দিচ্ছে কলাম রে। আলটিমেটলি কলাম স্ট্রং হলে সব কিছুই ওকে। এই জন্য আমাদের কনসেপ্টটা হচ্ছে স্ট্রং কলাম উইক বিম, এই কনসেপ্টে আমাদের স্ট্রাকচার সলভ করতে হয়। এর জন্য আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আমরা যে মডিফায়ারটা ইউজ করব কলামের জন্য, সেটা 100% থাকবে। তার মানে এক, স্টিফনেট মডিফায়ার কলামের জন্য এক। আমরা যখন বিম অ্যানালাইসিসে বিমের মডিফায়ার হবে হচ্ছে 50%, তার মানে 0.5। আর হচ্ছে সিলাবের জন্য মডিফায়ার হচ্ছে 0.35। এটা কিভাবে আসতেছে আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবানি, তো এখন কথা বলতে গেলে আমি ঝামেলা হয়ে যাবে না, ঠিক আছে? বেশি এটা নিয়ে অনেক আলোচনা। আর আমরা যখন ডিজাইন করব তখন আবার এই মডিফায়ার কিন্তু কমে যাবে। ডিজাইনে কলামের মডিফায়ার হয়ে যাবে 70%, মানে 0.7। আর বিমের মডিফায়ার হয়ে যাবে 0.35, মানে 35%। আর সিলাবের হয়ে যাবে 25%, তার মানে 0.25। তার মানে সহজভাবে আমরা যেটা বলতে পারি, অ্যানালাইসিসের সময় কলামের মডিফায়ার হচ্ছে 100%, মানে এক। বিমের মডিফায়ার 50%, মানে 0.5। সিলাবের হচ্ছে 0.35। আর ডিজাইনের সময় কলাম হচ্ছে 0.7, 0.3, বিম হচ্ছে 0.35, আর সিলাব হচ্ছে 0.25। এই হচ্ছে আমাদের মডিফায়ার। দাদা, হ্যাঁ হ্যাঁ। এই মানটা আসতেছে কিভাবে, এটা হালকা একটু বেসিক ধারণা দাও। এইটা জাস্ট ইট্যাপস, গুগলে যে সার্চ দিবি, ইট্যাপস ডিজাইন মডিফায়ার, MODFIER, মডিফায়ার, স্টিফনেস মডিফায়ার লিখতে হতো। এইখানে ব্যাপার আছে, একটা হচ্ছে ক্র্যাক সেকশন, একটা হচ্ছে আনক্র্যাক সেকশন। আনক্র্যাক সেকশন মানে কি, তার উপরে কোনো লোড নেই। লোড যখন থাকবে না তখন তো ওইটা মনে কর যে ক্র্যাক হবে না, ওটা তো আনক্র্যাকই। এই যে এইটা দেখ, সামারি খেয়াল কর, বিম কত, এটা কিন্তু সব কিন্তু ক্র্যাক সেকশনের জন্য দেওয়া রয়েছে, ঠিক আছে? ক্র্যাক সেকশনের জন্য এগুলা কিন্তু ক্র্যাক সেকশন, মানে কি লোড আছে, হুম। লোডের জন্যই আমাদের কি বলছে 0.3। কলাম কত বলছে 0.7। আর অল আনক্র্যাকড। এখন তুই অল মানে কি, শেয়ার অল, শেয়ার অল তুই যদি আনক্র্যাক ধরিস তখন 0.7। আর অল যদি ক্র্যাক ধরিস তখন 0.35। তার মানে ক্র্যাক কখন ধরবো, আমরা যখন লোডের হিসাব করতেছি তখন ক্র্যাক। এখন ই ট্যাপস আমাদের এইখানে আসলে অনেক কথা রয়েছে এটা নিয়ে। তা এই যে আমরা এটা কিন্তু ই ট্যাপসের পেজে, ঠিক আছে, এই যে সিএসআই এর পেজ পেজ থেকে আমরা নিছি, এই যে কম্পিউটার অ্যান্ড স্ট্রাকচার, এই যে সিএসআই, ই ট্যাপস যাদের সফটওয়্যার, যে সিএসআই এর সফটওয়্যার কিন্তু ই ট্যাপস, ওরাই কিন্তু বলে দিছে, ঠিক আছে, যে এইখানে আমরা বিমের জন্য ক্র্যাক সেকশনের জন্য 0.35,
তাহলে 0.35 রে আমাদের, আমি এটা আসলে মানে মূলত ভুলে গেছি যে আমাদের এইখানে কোন পেজে আছে এটা মনে নেই, এইখানে আছে না এসিআই তে আছে। আমি ওইখানটা বের করে ওইখান দিয়ে আমি তোদের বলে দিবানি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে চলে যাব, যাই আমরা স্টিফনেস গুলো বসাবো। স্টিফনেস কোথায় বসাবো? আমরা যে কলামে যাব, সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশনে যাব, ফ্রেম সেকশন থেকে কলামে যাব, কলাম থেকে মডিফাই অ্যান্ড শো প্রপার্টিতে যাব, যাওয়ার পরে এইখানে দেখ প্রপার্টি মডিফায়ার, প্রপার্টি মডিফায়ারে ঢুকবো। ঢোকার পরে আমাদের কিন্তু এইগুলা নিয়ে কোনো কাজ না। এই যে ক্রস সেকশন, ক্রস সেকশন তো 100% থাকবে, ক্রস সেকশনরে তো আমরা কমাতে পারবো না। শেয়ার, শেয়ার এইগুলো আমরা একটাও কমাতে পারবো না, এগুলো সবই 100% থাকবে, এক থাকবে, এগুলো নিয়ে আমাদের কাজ না। আমাদের মেইন কাজ হচ্ছে টরশন, মোমেন্ট, মোমেন্ট 2 অ্যাক্সিস আর মোমেন্ট 3 অ্যাক্সিস। এইখানে 2 অ্যাক্সিস আর 3 অ্যাক্সিসটা আসলে কি, ওই যে এই যে এইটা যদি আমাদের কলামের সেকশন হয়, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের 2 অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে আমাদের 3 অ্যাক্সিস। তার মানে এক্স হচ্ছে 3 অ্যাক্সিস, ওয়াই হচ্ছে 2 অ্যাক্সিস। তার মানে আমাদের যে মেইন যে অ্যাক্সিসটা, মেজর অ্যাক্সিস যেটাকে আমরা বলি এক্স, সেটা কিন্তু 3, আর 2টা হচ্ছে মাইনর অ্যাক্সিস, 2টা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো এইখান থেকে আমাদের কমাতে হবে কি, টরশনের জন্য। এখন আমি কি বলছি, আমরা কিন্তু কমাবো এই তিনটা, মাত্র এই তিনটা, আর অন্যগুলো কিন্তু সব 100, ওয়েট 100% থাকবে, মাস 100% থাকবে, শেয়ার 100% থাকবে, ক্রস সেকশন 100% থাকবে। আমরা মডিফায়ার কিন্তু এই তিনটার কমাতে পারবো। এটা আমি যখন ওই শীট মানে এসিআই দেখাবো তোদের, তখনই বুঝতে পারবি যে আমাদের এই তিনটাকে কমানোর কথাই বলছে। এখন আমরা তো অ্যানালাইসিস করব, আমি এই ফাইলটাকে একটু করি। 2 অ্যাক্সিস আর 3 অ্যাক্সিস বলার কারণ কি দাদা? ওই যে একটা মাইনর অ্যাক্সিস আর একটা মেজর অ্যাক্সিস, এরা ওই সেটারে হচ্ছে, এই যে আমাদের এই যে কলামটা, এই কলামের একটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের বি, আর এটা হচ্ছে এইচ। তাহলে যদি এটা মনে কর যে তোর 12/24 সেকশন হয়, তাহলে এর থেকে তুই আই বের করতে পারবি না, মোমেন্ট অফ ইনারশিয়া যেটা bh³/12। তাহলে দেখতো এখানে h24 না, তার মানে কি h24 মানে কি h এর কিউব, তার মানে কি এই বরাবর এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে তোর মেজর অ্যাক্সিস, এইখানে হচ্ছে এই 3 অ্যাক্সিসটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর 2টা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আমাদের তো এখানে 12 সেকশন, এই জন্য এটা কি 12 মানে কি এই সাইডেও 12 এই সাইডেও 12, মানে এটার কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া কি সেম, মোমেন্ট অফ ইনারশিয়া সেম। কিন্তু যখন 12-20, 12-22, 12-24, 15-24, 15-30 এরকম হয়ে যাচ্ছে, তখন তো একটা মাইনর অ্যাক্সিস একটা মেজর অ্যাক্সিস হয়ে যাচ্ছে। একদিকে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি, একদিকে মোমেন্ট অফ ইনারশিয়া কম। যেদিকে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি, সেই দিকে হচ্ছে আমার ওর মোমেন্ট নেওয়ার ক্ষমতা বেশি, ওইটা হচ্ছে মেজর অ্যাক্সিস। ঠিক আছে, তাইলে কলামের জন্য কি, কলামের জন্য কি আমরা অ্যানালাইসিসে মডিফায়ার চেঞ্জ করতে পারবো? পারবো না, কিন্তু এটা কিন্তু অনই থাকবে। আমি কিন্তু বলছি কলামের জন্য অ্যানালাইসিসের সময় মডিফায়ার চেঞ্জ হবে না, তাইলে আমরা এটা রেখে দিলাম। এরপরে হচ্ছে বিমে যাব, এখানে আমাদের ফ্লোর বিম দুইটা আছে, একটা ফ্লোর বিম একটা গ্রেড বিম, আমরা দুইটাই দিব। তাইলে এখানেও চেঞ্জ করতে হবে টরশন, তাহলে এই টরশনের জন্য কত বলছি, মানে মডিফায়ার কত অ্যানালাইসিসের জন্য 0.5, তাহলে মোমেন্ট 2 অ্যাক্সিসেও 0.5, 3 অ্যাক্সিসেও 0.5। তাহলে এইটা আমি ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এবারে গ্রেড বিমে যাব, যায় আমি ভাই এই কি সেই যে জায়গায় ওই মানে আপনি বলছেন টপটপ 0 করে দেয়, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো করে দেয়। ওই যে টরশন জিরো করে দিলে আপনি যতই যা দেন না কেন সব কিছুই আপনার ওকে দেখাবে, বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা কিন্তু অ্যানালাইসিসের জন্য কি করছি, আমি এই ফাইলটাকে একটু সেভ করে নিই, ঠিক আছে? এই ফাইলটাকে সেভ অ্যাজ করে আমি এখানে লিখে নিই যে অ্যানালাইসিস ফাইল, অ্যানালাইসিস ফাইল দিয়ে এটাকে আমি সেভ করে নিলাম, অ্যানালাইসিস ফাইল হিসেবে আমি সেভ করে নিলাম। তাহলে দেখেন
অ্যানালাইসিস ফাইল হিসেবে আমি যখন সেভ করে নিলাম তখন আমি কি হলো, কলামের জন্য মডিফায়ার রাখছি 1 আর বিমের জন্য রাখছি 0.5। আর সিলাবের জন্য এখন আমার সিলাবের জন্য দেয়া লাগবে, তাহলে সিলাব সেকশনে যাব, যায় এই যে এইখানে যতগুলো সেকশন মানে সিলাব আছে শুধু ওয়ান ওয়ে সিলাব বাদে। ওয়ান ওয়ে সিলাব কোনটা, আমাদের স্টার সিলাব কিন্তু ওয়ান ওয়ে ছিল, দেখেন এই যে বিএস ব্যালকনি সিলাব, এটা কি ওয়ান ওয়ে? এটা কিন্তু ওয়ান ওয়ে না, এখানে কিন্তু এই যে শেল থিন টু ওয়ে সিলাব। তাহলে এর মডিফায়ার কি হবে, এই এখন সিলাবের মডিফায়ার কোনগুলো চেঞ্জ করতে হবে, সিলাবের মডিফায়ার চেঞ্জ করতে হবে জাস্ট বেন্ডিংগুলা, এই মেমব্রেনগুলা না, ঠিক আছে, জাস্ট এই তিনটা, বেন্ডিং অন অন, বেন্ডিং টু টু, বেন্ডিং অন টু, এই তিনটা চেঞ্জ করতে হবে। এটা আমাদের গাইডলাইন সেইভাবেই বলে দেয়া। তাহলে এটা কত রাখতে হবে, 0.35, পরেরটা হচ্ছে 0.35, এটা হচ্ছে 0.35। ওকে করলাম। মেমব্রেনটা চেঞ্জ করতে হবে না কেন? মেমব্রেন কোথায় দিই আমরা, মেমব্রেন দিই হচ্ছে ওয়ান ওয়ে। অন ওয়েতে, অন ওয়েটা চেঞ্জ করার দরকার নেই, ও লোড ট্রান্সফার করে দিয়েই দায় সারে যায়, ঠিক আছে। এবারে ফ্লোরে যাই, ফ্লোরে যাই দেখ শেল থিন, শেল থিনে এটারও মডিফাই দিতে হবে। আমাদের সিলাবের কি হিসাব করতে হয়, সিলাবে যে রডগুলো আসে সেটা কিসের উপরে, বেন্ডিং এর উপরে, বেন্ডিং মোমেন্ট। তাহলে মেইন জিনিসটাই তো বেন্ডিং, আমরা বেন্ডিংটারে মনে কর যে কম বেশি করতেছি। তাহলে এই যে রূপ সিলাবে যাব, যাই জাস্ট মডিফায়ারে যাব, যে বেন্ডিং অন হচ্ছে 0.35 হবে, তো এটা তো কি বসাইছে আগেরটা, আগেরটা 5 বসে। 0.35, তাহলে এফএস 0.35, এটা 0.35 করে দিয়ে আসি, 0.35, 0.35, আর এটা হচ্ছে 0.35। এটা কিন্তু অ্যানালাইসিসের জন্য, ডিজাইনের জন্য কিন্তু আবার এই মডিফায়ার চেঞ্জ এসএস, এটা স্টার সিলাবে দেখ, এটা ওয়ান ওয়ে কিন্তু, এই যে মেমব্রেন দেওয়া, এটা ইউজ স্পেশালি ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আর মডিফায়ার দেওয়া লাগবে না, এটা কিন্তু থেকে যাবে। ওয়াটার ট্যাঙ্কেরটা দেখতে হবে, ওয়াটার ট্যাঙ্কের কি, এটা ওয়ান ওয়ে, তাহলে এই দুইটা দেওয়ার দরকার নেই। এখন কিন্তু আমাদের মডিফায়ার দেওয়া শেষ, এখন আমরা জাস্ট এইখান থেকে ওই যে সেট লোড রান কেস আমি দেখে আসবো আমার লোডের যে রান কেসটা সবগুলো রান দেওয়া আছে কিনা, রান থাকলে ওকে ওকে দিয়ে বেরোয় আসলে। হ্যাঁ হ্যাঁ, যদি মেমব্রেনের ক্ষেত্রে আমি মডিফাই করি কোনো সমস্যা? মডিফাই করা বলতে কি দেখ, আমাদের মূলত আমাদের যে গাইডলাইন দেওয়া রয়েছে সেটার কথা বলা রয়েছে, আমরা যদি টু ওয়ে সিলাব হয়, ঠিক আছে, সেইটার ক্ষেত্রে আমাদের মডিফায়ার দিতে হবে, ওয়ান ওয়ের জন্য দিতে হবে না। এখন এইটা এই যে ই ট্যাপসের অ্যানালাইসিস ডিজাইন একরকম, স্টেট প্রোতে প্রসেস সেম, কিন্তু ওইখানে কিন্তু আবার অন্যরকম। এখন ই ট্যাপসের যে গাইডলাইন রয়েছে, ওরা সফটওয়্যারটারে যেভাবে ডেভেলপ করেছে, তোরা তো গাইডলাইনগুলো সেইভাবে দিয়ে দিছে যে আমাদের নিয়ে কাজ করতে হলে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কিছু না। ওরা তো তোরা একটা গাইডলাইন দিয়ে দিছে, আর এসিআইতে বলা আছে, ওইটা আমি দেখালেই তুই বুঝতে পারবি এর। এখন যেটা দেখাচ্ছি সেটা একটু দেখে নে, তাহলে আমাদের কিন্তু সব শেষ। এখন আমরা অ্যানালাইসিস দিব। এই যে এইটা দেখছেন, এই যে লকের পাশে যেটা, এটা হচ্ছে রান অ্যানালাইসিস, বা আর এক জায়গার থেকে দিতে পারি, এই যে অ্যানালাইসিস থেকে এই যে রান অ্যানালাইসিস, এটাও দিতে পারি। আর সহজে আমরা এখানে ক্লিক করেও এই যে রান রান শুরু হয়ে গেছে। এখন একটু সময় নিয়ে রানটা হোক। আচ্ছা দাদা, স্টেট প্রোতে কি হচ্ছে, এই ট্যাবসে যে হলো লোড দেওয়ার পরে অ্যানালাইসিসের যে ভ্যালুগুলো স্টেট প্রোতে কি আলাদা আসে? না না না, আলাদা আসবে না, কিন্তু ওদের হচ্ছে ওদের যে সিস্টেম, প্রসিডিওর আলাদা? হ্যাঁ ওদের প্রসিডিউরটাই আলাদা। তুই এখানেও যে মনে কর যে উইন্ড লোড যা অ্যাপ্লাই করেছিস ওইখানেও তো তাই করতে হবে। তুই তো লোড আর আলাদা করতেছিস না, কিন্তু ওদের মডেলিং বলিস, তারপরে হচ্ছে ওদের অ্যানালাইসিস বলিস, এই প্রসেসটা আলাদা, কিন্তু তুই বাকি সব কিছুই সেম পাচ্ছিস। এখন এই যে আমার অ্যানালাইসিস শেষ, এখন অ্যানালাইসিস হওয়ার পরে আমার প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমার বিল্ডিংয়ের স্টিফনেসের যে ধারাটা আমি বলছি,
স্টিফনেসের যে ধারাটা বলছি, কি বলছি বলেন তো? উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে বাড়তে থাকবে স্টিফনেস, তাইলে আমার বিল্ডিংটা মডেলিং ওকে আছে বা লোড ট্রান্সফার ওকে আছে, তাহলে আমি সেটা এখন চেক দিব। তাহলে আমি চলে যাই এই যে টেবিলে, ঠিক আছে, টেবিলে ক্লিক করতে হবে, করার পরে অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিস থেকে রেজাল্টে যাব। এই রেজাল্ট থেকে আমার যাওয়া লাগবে হচ্ছে স্ট্রাকচার রেজাল্ট থেকে এই যে স্টোরি স্টিফনেস, প্রত্যেক স্টোরিতে যে স্টিফনেসটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করব, করলে আমার এই যে নিচে এইখানে স্টিফনেসের একটা চার্ট আসবে। এই দেখেন একটা চার্ট আসছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন কিভাবে আসছে, তাই না? সব একসাথে আসছে। আমার শুধু আর্থকোয়েকের জন্যই চেক করলে হয়ে যাবে। এইখানে কিসের জন্য আসছে দেখেন তো? ডেড লোডের জন্য আসছে, কিন্তু এই স্টিফনেসটা ডেড লোডের জন্য আসছে। তাহলে আমি তো ডেড লোড চাচ্ছি না, আমি চাবো হচ্ছে কি স্টিফনেস চাচ্ছি হচ্ছে আর্থকোয়েকের জন্য। ওই যে লোড ক্যালকুলেশন শিট, জি জি। ভাই এইটাই কি সেই লোড ক্যালকুলেশন শিট? ওই যে আপনার অনেক সময় বড় বিল্ডিং করতে গেলে লোড ক্যালকুলেশন শিট চায় না, এটা কি সেই? না না, আপনার যখন আপনার রিপোর্ট দিতে হবে, রিপোর্টে আপনার সব কিছু দিতে হবে, বুঝতে পেরেছেন? এইটা জাস্ট এই যে স্টোরি স্টিফনেস আমি যেটা আপনাদের দেখালাম না, যে স্টিফনেসটা, এখন দেখেন আমি লোড কেজের এই জায়গায় রাইট ক্লিক করলে দেখেন আপনার এইখানে আপনি যতগুলো লোড আর্থকোয়েক লোড আছে সবগুলো দেখাচ্ছে। আর্থকোয়েকের দেখেন এক্স এর কয়টা পার্ট, 1 2 3, x+1+2+3, আবার -1 -2 -3, আবার y এর +1 +2 +3, এই প্রত্যেকটার জন্য আপনার দেখা লাগবে যে আপনার স্টিফনেস ওকে আছে কিনা। আমি প্রথমে মনে করেন EQX+1 এর জন্য দেখে আসি, এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করে বাইরে একটা ক্লিক করি, করলে দেখেন এখন দেখেন আপনার স্টিফনেস টপেরটা হিসাবেই নিয়ে আসবেন না, টপ মনে করেন আলাদা, আপনার হিসাব করতে হবে রূপের থেকে, ঠিক আছে? দেখেন রূপে কত আমার স্টিফনেস, দেখেন তো এইখানে আসেন, এই যে স্টিফনেস এক্স কিপ পার ইঞ্চি দেখেন তো কত, 16,035, নিচে কত 19,021, তারপরেরটা কত 19,000 না 1921, তারপরেরটা কত 1954, তারপরেরটা 2023, 2605, আর হচ্ছে একেবারে লাস্টে যেটা জিবিতে 18,569। তার মানে কি ক্রমান্বয়ে বাড়ছে আমার, বলতেছি ক্রমান্বয়ে বাড়ছে কি আমার। হ্যাঁ বাস, এবার এইটা ক্লায়েন্টকে দিয়ে দেওয়া যাবে না? বিলিংটা হয়ে গেছে। না না না, এ তো শুধুমাত্র একটা অ্যানালাইসিস করলাম। এখন একটা জিনিস আমি যে ক্যালকুলেশনটা দেখাইছি, যে কে আই ভাগ হচ্ছে কে আই ভাগ কে আই প্লাস 1, এটা 0.7 থেকে বেশি হবে। তো আমরা মনে কর 2 নাম্বার ফ্লোরের স্টিফনেস বের করতে চাচ্ছি, তাহলে 2 নাম্বার ফ্লোরের স্টিফনেস কত, 20 23 ভাগ দে 20 23.28 25, এইটা। সমরুল ভাই একটা কথা বললি ভাই, জি জি জি। বলছে ভিডিওগুলো বেশি বড় করলে ভাই পরবর্তীতে দেখতে খুব কষ্ট হয়ে যায়, বুঝছেন? এখন ওই পার্ট টু পার্ট ভিডিও করা তো বারবার ঝামেলা করে, ওটা আপলোড করতেও ঝামেলা হয়, বুঝছেন? এখন দেখেন এইটা এটা দেখেন, এটা দেখলেই হয়ে যাচ্ছে। এবার দেখেন আমরা যদি 2 নাম্বারের স্টিফনেস হিসাব করতে চাই, তাহলে 2 নাম্বারের স্টিফনেসকে আমি ভাগ দেবো কি 3 নাম্বারের স্টিফনেস দিয়ে। তাহলে 2 নাম্বারের স্টিফনেস কত 2023.28 25, আর 3 নাম্বারের স্টিফনেস কত 1954.74, এটা ভাগ দে তো কামরুল, 1954.74 94, দেখ তো কত আসে, 0.7 থেকে বেশি আসে কিনা। দাদা আরেকবার বল, আমি তুলতেছি। আগে এই জায়গায় বোঝ আমি কিসের সাথে কি ভাগ করতেছি। আমি বললাম যে আমি 2 নাম্বার ফ্লোরের স্টিফনেসের হিসাব করতেছি, তাহলে হ্যাঁ, তো 3 নাম্বার দিয়ে ভাগ দিতে হবে। 2 নাম্বারেরটাকে 3 নাম্বারটার দিয়ে ভাগ দেব, তাহলে 2 নাম্বারটা হচ্ছে 20 23 20 23 পয়েন্ট
2825 1.03 আছে, 1.03। ভাগ হচ্ছে 1954.7494। ভাই 1.03। তার মানে কি সেটা 0.7 থেকে বেশি? জি ভাই। তার মানে আমার স্টিফনেস কিন্তু 2 নাম্বার ফ্লোরের স্টিফনেস ওকে আছে। এই একইভাবে যদি আপনার 3 নাম্বারেরটা করতে বলা হয়, তাহলে 3 নাম্বারের স্টিফনেস ভাগ হচ্ছে 4 নাম্বারের স্টিফনেস, তাহলে আপনি 3 নাম্বারেরটা পেয়ে গেলেন। একইভাবে যদি আপনার 4 নাম্বারেরটা করতে বলে, তাহলে 4 নাম্বারেরটা ভাগ হচ্ছে রূপেরটা। বুঝতে পারছেন? এইভাবে আমাদের হিসাব করে সবগুলো। তবে নর্মালি দেখা যায় যে আপনার যদি স্টিফনেস এইরকম গ্র্যাজুয়ালি উপরের থেকে নিচের দিকে বাড়তে থাকে, তাইলে আপনি বুঝে নেবেন যে আপনার ওকে আছে। আর যদি আপনার হঠাৎ করে দেখা যায় যে এই যে 1954 পরে যদি আপনার বেশি না আসে, মনে করেন যে 1954 পরে আপনার এই জায়গায় চলে আসে 1800 নিচেরটা, তার মানে বুঝতে হবে আপনার লোড ট্রান্সফার বা মডেলিংয়ে সমস্যা আছে, আবার নতুন করে আপনার কাজ করতে হবে। ঠিক আছে? এরপরে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে টরশন। ওই যে টরশনে কি বলছিলাম আমরা? টরশনে বলছিলাম হচ্ছে আমাদের দাদা হ্যাঁ হ্যাঁ, বলছে স্টিফনেসের একটা ইরর নিয়ে একটু দেখাও। স্টিফনেসের ইরোর মডেলিং এ সমস্যা না হলে স্টিফনেসের ইরোর আসে না, বুঝছিস? না যদি আসে সেক্ষেত্রে। সেক্ষেত্রে মডেলিং আবার নতুন করে করতে হবে, লোড ট্রান্সফার নতুন করে দিতে হবে, লোড নতুন করে দিতে হবে। এইখানে তোর স্টিফনেসের সমস্যা কখন হবে? যখন লোড ট্রান্সফার ঠিক করে হবে না, মডেলিং ঠিক মতন হবে না, তখনই ওই স্টিফনেসের সমস্যা আসবে। তখন এটা হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে নতুন করে করতে হবে সব আবার। মানে টোটাল এই পর্যন্ত যা করলাম ইয়ে করে আবার নতুন করে প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ, নতুনে করতে হবে। নতুনে না গেলে তুই তো আসলে বুঝতেছিস না। মনে কর তোর এইখানে তো তোর 5-7টা জয়েন্ট, এখন একটা যদি মনে কর যে 100-200 জয়েন্ট থাকে, তোর কোন জয়েন্ট দিয়ে সমস্যা আছে এটা তো ইট্যাপস তোরে বলে দিতে পারতেছে না। ইট্যাপসেরও তো কিছু সীমাবদ্ধতা আছে, তাই না? তার মানে এটা যদি সমস্যা হয় তাহলে মানে এটা এরকম কোনো টেকনিক নাই যে এটা আবার হচ্ছে এখান থেকেই রিমুভ করে আর আর নতুন করে হ্যাঁ, দিতে একটা হবে। জিনিস করা যায়, সেটা দেখা গেল তুই আরেকবার রিচেক করতে পারিস ডায়াফ্রাম গুলো, মানে নতুন ভাবে অ্যাসাইন করতে হবে। ডায়াফ্রাম যে অ্যাসাইন করছিস, অনেক সময় দেখা যায় যে ডায়াফ্রামের জন্য লোড ট্রান্সফার ঠিক করে হয় না। ডায়াফ্রাম যদি ভুল অ্যাসাইন হয়ে যায়, ডায়াফ্রাম হয় না। তাই জন্য কি করতে হবে, আমার টোটালটাকে ডিলেট এইভাবে সিলেক্ট করে অ্যাসাইনে যাইতে হবে। অ্যাসাইনে যেয়ে সেলে যেয়ে, এখানে তো আমি তো লকে আছি এই জন্য হয়তো বা দেখাচ্ছে না, আমি লকটা ওপেন করে নিই। এই যে টোটালটাকে আমি সিলেক্ট করছি, এইখান থেকে অ্যাসাইনে গেলাম, সেলে গেলাম, ডায়াফ্রামে গেলাম। ডায়াফ্রামে যেয়ে আমি এই যে ডায়াফ্রামটাকে নান রেখে যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমার এই টোটাল স্ট্রাকচারের ডায়াফ্রাম হচ্ছে হয়ে যাবে, চলে রিমুভ যাবে। হয়ে যাবে। হ্যাঁ, রিমুভ হয়ে যাবে। তারপরে আমি আলাদা করে আবার ডায়াফ্রাম অ্যাসাইন করে দেখতে পারি যে আসলে ডায়াফ্রাম দিলে হয় কিনা। তারপরে ডায়াফ্রাম দেওয়ার পরে যদি স্টিফনেস ওকে না হয়, তাহলে বুঝতে হবে আমার জয়েন্টের সমস্যা। কোনো একটা জয়েন্টের কারণে আমার লোড ট্রান্সফার হচ্ছে না, বা জয়েন্ট আমি ঠিক মতন দিতে পারি নাই। তখন কি করতে হবে? তখন ওই আবার মডেলিং করতে হবে। আর তুই এই হাজার হাজার জয়েন্টের ভিতরে তুই তো খুঁজে পাবি না যে তোর কোন জয়েন্টের সমস্যা। এটা দেখাই দিবে না যে না না, জয়েন্টের। জয়েন্টের প্রবলেমও দেখাতে পারবে না। আর আরেকটা ভাবে দেখা যায়, এই যে আমরা চেক মডেল করি, যদি এই যে অ্যানালাইসিসে যে চেক মডেল যদি করি, এই যে চেক মডেল যদি আমরা করি, এই দেখ আমার কি দেখাচ্ছে, মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়াজ জেনারেটেড। তুই যখন মডেল করবি, মনে কর আমরা যখন মডেল করতেছি একটা পরে একটা করতেছি, তখন বারবার এটা দিয়ে চেক করে নিতে হবে যে আমাদের জয়েন্টে কোনো সমস্যা আসতেছে কিনা। ও বারবার ওই লোড অ্যাসাইনটা করার পরে তারপর ডায়াফ্রাম করার পরে হ্যাঁ হ্যাঁ, বারবার এই জিনিসটা আমরা চেক করে নেব। দেখ আমি একটা, মনে কর একটা ভুল দেখাই, মনে কর আমার এই বিমটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এই বিমটাকে নতুনভাবে ড্র করি। এখন দেখ,
আমি এখন যখন অ্যানালাইসিসে চেক মডেল দেব, চেক মডেল থেকে আমি যখন এটারে দেব তখন দেখ একটা ওভারল্যাপ দেখাবে। এখানে দেখ আমার একটা ওভারল্যাপ দেখাবে। এই দেখ গ্রেড বিম B21 and B16 আর ওভারল্যাপ ইচ আদার। তার মানে কি কোনটা কোনটা বলছে এটা মনে রাখ, B21 আর B16 এটা ওভারল্যাপ হয়েছে। এখন এইখানে B21 কোনটা, এই যে তুই তো শুধু গ্রেড বিমে কিন্তু বলে দিছে যে জিবি, মাইক্রোফোনটা অফ করে দে কামরুল, B21 আর B16 তে ওভারল্যাপ করেছে। তাহলে আমরা এটা একটু সহজভাবে বের করতে পারি। সিলেক্টে যায় আমাদের কিন্তু গ্রেড বিম ওইটা কিন্তু বলে দিছে গ্রেড বিম, তাহলে সিলেক্টে গিয়ে আমরা সিলেক্টে যাব, যাওয়ার পরে হচ্ছে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যায় আমরা হচ্ছে প্রপার্টিস না গ্রুপ লেবেল, হ্যাঁ লেবেলে যাব, লেবেল থেকে আমরা ফ্রেম লেবেল, ঠিক আছে ফ্রেম লেবেলে গেলে আমাদের এই যে এইখানে দেখ বিম 1 বিম 2 বিম 3, তার মানে আমাদের কোনটা কোনটা বলছিল, B21 কন্ট্রোল চাপে ধরে, আর একটা হচ্ছে B16, এই দুইটা নিয়ে আমরা সিলেক্ট করলাম। এই দেখ আমাদের সেই বিম দুইটা সিলেক্ট হয়ে গেছে। এই যে এইটার যে কোনো একটা B21 B16, তাহলে এইখানে আমাদের সমস্যা আমরা পাইছি। এটা দেখা যায় ফ্রেমের সমস্যা হলে এইভাবে পাওয়া যায়, কিন্তু জয়েন্টের সমস্যা হলে আসলে ওইভাবে খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যায়। এই জন্য ওর থেকে ওই জায়গায় ঝামেলা না করে নতুনভাবে করলে মনে কর যে আরো সহজে করা যায়। এই যে আমি এখন ঠিক করে দিলাম, ঠিক করে দিয়ে আমি যদি এখন অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসে যায় চেক মডেল দিই, চেক মডেল দিয়ে সব কিছু ওকে করি, দেখ আমার যে ইরোডটা আসছিল সেই ইরোডটা কিন্তু এখন চলে গেছে, এখন আর নেই। এইভাবে ছোট ছোট কিছু কিছু ইরোর আছে যেগুলো আমরা করতে পারি। এখন এই আমরা আবার অ্যানালাইসিস দিই, অ্যানালাইসিস দিয়ে তাহলে কি আমরা সফট স্টোরিটা কি বুঝতে পারছি আমিনুর ভাই? সফট স্টোরির হিসাবটা বুঝছেন যে সফট স্টোরি স্টিফনেসের ব্যাপারটা কি? স্টিফনেস ওকে থাকা মানে মনে করেন যে আপনার বিল্ডিং এর মনে করেন যে 40% সলিউশন হয়ে যাবে। আবার এই একইভাবে টেবিলে যাই, অ্যানালাইসিসে যাই, রেজাল্টে যাই। এখন আমরা টরশনটা দেখব। ওই যে টরশন কি বলছিলাম, টরশনে অ্যাভারেজ ডেল ম্যাক্সিমাম ভাগ হচ্ছে ডেল অ্যাভারেজ, ডেল অ্যাভারেজ এটা যদি 1.2 এর থেকে বেশি হয় তাহলে আপনার স্ট্রাকচার ইরেগুলার। এখন যদি 1.2 এর থেকে ছোট হয় তাহলে আপনার রেগুলার স্ট্রাকচার, সমস্যা নেই। এটা কিন্তু রেগুলার স্ট্রাকচার হবে না, ঠিক আছে। এটা কি যাব, ডিসপ্লেসমেন্টে যাব, যায় স্টোরি ম্যাক্স ভাগ অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। দেখছেন এখানে কিন্তু আমাদের আর ওইটা সফট স্টোরির মতন ক্যালকুলেশন করা লাগতেছে না, এটা আমাদের অটোমেটিক্যালি সফটওয়্যারে ক্যালকুলেশন করে দিচ্ছে। এই যে ম্যাক্সিমাম ভাগ অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, ক্লিক করব, ডাবল ক্লিক করব, করলে এই যে চলে আসছে। এখন এটা তো ডেড লোডের জন্য, আমরা তো ডেড লোডের জন্য দেখব না, আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করব, করে মনে করেন আর্থকোয়েক +1 এর জন্য দেখব। এই দেখেন এই যে আমাদের ম্যাক্সিমাম এই আর অ্যাভারেজ এটা, এই দুইটারে সফটওয়্যার ভাগ দিয়ে রেশিও কত নিয়ে আসছে, 1 1 1 1 1। তার মানে কি অবশ্যই আমাদের এই যে রেশিওটা, এই যে ম্যাক্সিমাম ভাগ হচ্ছে অ্যাভারেজ করে সফটওয়্যার আমাদের কি দিছে, রেজাল্ট দিয়ে দিছে। কিন্তু এটা কত থাকার কথা ছিল, 1.2 এর থেকে ছোট থাকবে। 1.2 এর থেকে ছোট আছে আমাদের, 1.2 থেকে ছোট না বড়? যদি বড় থাকে, বড় এই জায়গায় মনে কর 1.3 থাকতো তার মানে তোর স্ট্রাকচার ইরেগুলার। ইরেগুলার, হ্যাঁ বুঝছি। তা আমাদের 1.2 এর থেকে ছোট থাকলে আমরা মনে কর যে আর কোনো সমাধান করা লাগবে না, তাহলে 1.2 এর থেকে ছোটই আছে। তাহলে আমাদের স্ট্রাকচার আর্থকোয়েক এক্সেস, এখানেও যদি হচ্ছে মানে হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে বেশি হয় সেক্ষেত্রে এইখানে সমাধান করার জন্য আমাদের ওই যে কলামের যে ওরিয়েন্টেশনের কথা বললাম এইটার থেকেই আসবে, ঠিক আছে। এটা আমি এই স্ট্রাকচারে যে আমি কোনো ধরনের কোনো ইরেগুলারিটি পাবো না সেটা আমি আগে থেকেই জানি, ঠিক আছে। এটাই কোনো ইরেগুলারিটি আসবে না। আমি এরপরে তোদের আমি একটা মডেল করতে দিবানি, ওইটা মনে কর যে 2-3 দিনে একটা মডেল করে
নিয়ে আসলে তারপরে মনে করে যে আমি আহ, করতে পারবানি, যে আমি দেখাই দিবানি যে কিভাবে সমাধান করতে হয়। এবারে দেখ একইভাবে ইকিউ এক্স এর +1 এর জন্য দেখলাম, তাহলে +2 এর জন্য দেখতে হবে, এই যে +2 এর জন্য দেখতে হবে। এইটা দেখ 1.084 +3 এর জন্য দেখতে হবে। এরপর আছে ওয়াই, ওয়াই+1 এর জন্য দেখবো, এই যে ওয়াই+1 এর জন্য রেশিও এটা। ওয়াই+2 এর জন্য দেখবো, ওয়াই+3 এর জন্য দেখবো। ঠিক আছে, এখানে জাস্ট আর্থকোয়েকের গুলো রিমুভ করতে পারলে আমাদের বাকিগুলো নিয়ে সমস্যা না, বাকিগুলো এমনিতেই পাস করে। তো এই যে এটা হচ্ছে সেই টরশন। আর এরপরে এই দুইটা দেখার পরে এখন আমাদের যাওয়া লাগবে হচ্ছে ডিজাইনে। ঠিক আছে, ডিজাইনটা রবিবারের দিন দেখাবো। ডিজাইনের আগে ডিজাইনের যে লোড কম্বিনেশন সেটা আপনারা একটু দেখে নেবেন। এইখানে যে কই গেল সে লোড কম্বিনেশন বিএনবিসিতে আমাদের যে লোড কম্বিনেশনের জন্য ডিজাইন করতে হবে, এটা কিন্তু এএসডি ডিজাইন। ঠিক আছে, এএসডি এটা আমরা এখন আর করি না, এইটা নিয়ে আমরা এখন আর কাজ করি না। এখন কাজ করা হয় হচ্ছে ইউএসডি, আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। ঠিক আছে, এই যে স্ট্রেংথ ডিজাইন, লোড ফ্যাক্টর স্ট্রেংথ ডিজাইন, এইটা নিয়ে আমাদের ডিজাইন করতে হবে। এখানে যে 7টা লোড কম্বিনেশন আছে, এই 7টা লোড কম্বিনেশনের থেকে আমাদের টোটাল 31টা না 32টা লোড কম্বিনেশন আসবে। কিভাবে আসবে? এই যে উইন্ডের তো 4টা আছে, একটা এক্স, একটা ওয়াই। এক্স এর +x -x, ওয়াই এর +x, ওই +y -y। তাহলে আর্থকোয়েকের ওইভাবে 4টা আছে। আবার এইখানে উইন্ড আছে, উইন্ডের 4টা আছে, এইখানে আর্থকোয়েকের 4টা আছে, এইভাবে আসবে। এটার আমার একটা ফরম্যাট বানানো আছে, আমি ওই ফরম্যাটটা দিয়ে দিব না। ঠিক আছে, ওইখান থেকে ওইটা দেখে দেখে আমরা লোড কম্বিনেশন নিতে পারবানি। আর এর পরের দিন আমরা লোড কম্বিনেশন নিয়ে, এই যে লোড কেজের পরে লোড কম্বিনেশন, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে না। এখানে আমাদের লোড কম্বিনেশন দিতে হয়। আমরা আজকের একটা জিনিস দেখি যে আমরা ফাউন্ডেশনে যে লোডটা ফাউন্ডেশন ডিজাইন করি যে লোডটা দিয়ে, সেটা কি সার্ভিস লোডের জন্য। তার মানে ডেড লোড, সার্ভিস লোড কোনটাকে বলে? ডেড লোড প্লাস লাইভ লোড, সার্ভিস দাদা আজকে লোড। থাক, আজকে বেশি মাথায় হচ্ছে পিছনে ঠিক আছে, তো সার্ভিস লোডে দেখ, সার্ভিস লোডে কি নিয়ে লাগে? ডেড লোডের 100% আর লাইভ লোডের 100%, এটা কিন্তু সার্ভিস লোড। সামনের দিন আমরা এই লাইভ লোড, এই লোড নিয়ে কাজ করব। কাজ করে আমরা হচ্ছে দেখাবানি। এই পর্যন্ত শেষ করার আমি হচ্ছে তোদের ভাই, আপনাদের ওই একটা দিয়ে দিবানি, একটা ফাইল দিয়ে দিবানি, ওইটা একটু মডেল করেন তো। ওইটা মডেল করলে ওইটার ইরেগুলারিটিস পাবেন, বুঝছেন? তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে না। তাহলে আজকে মতো ভালো থাকেন, আর প্র্যাকটিস করেন। মূলত প্র্যাকটিস না করলে মনে করেন কি বলবো, এর আসলে